সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদী সরকারকে অনুরোধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জাতিসংঘের নিয়ম মেনে যদি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো যায় তাহলে সেই ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি অনুরোধ জানাচ্ছেন। এবারে জানাবো জননীর আমলনামা তুলে ধরলেন সার্জিস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের প্রশংসা এখনও যারা করেন তাদের জন্য এ সরকারের দুর্নীতির কিছু চিত্র তুলে ধরলেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে দেওয়া পোস্টে তিনি এ চিত্র তুলে ধরেছেন। জানাবো দেশের এই কঠিন সময়ে জাতির ঐক্য প্রয়োজন, শামসুজ্জামান দুদু। দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। যে কোনোভাবে আমাদের জাতির ঐক্য রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সোমবার সকালে বিচারপতির ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্র আদালতকে জানায় মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয়ে আছে। তবে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে আদালত বলেন কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। এদিকে শেখ রেহানার বাংলো এখন মাদকসেবীদের আড্ডাখানা। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি। প্রতিবছর দুই বোন সময় কাটাতে আসতেন এখানে। চলতি বছরও তারা বাংলোতে আসেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জরুরি সভা করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত। বিশাল বাংলো বাড়িটি এখন শিশু কিশোরদের খেলাধুলা এবং মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ৩টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি আনসারুল্লাহ যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদী সরকারকে অনুরোধ করেছে মমতা। বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জাতিসংঘের নিয়ম মেনে যদি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো যায় তাহলে সেই ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে ভারত সরকার কথা বলুক, যাতে সেখানে তারা শান্তি বাহিনী পাঠাতে পারে। আমাদের এ বিষয়ে অনুরোধ রইল। বিবিসি জানাচ্ছে, সোমবার দুপুরে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায় আমাদের এখতিয়ার বা দায়িত্ব নেই। আমরা হাউজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধে থাকে কোনো ব্যাপারে, তাহলে পররাষ্ট্রমন্ত্রী যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমার দ্বিতীয় পরামর্শ, যদি এ জাতীয় ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা আমাদের লোকদের ফিরিয়ে আনব। সরকার উদ্যোগ নেবে। তারা ফিরে আসলে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। কোনো ভারতীয়ের উপর অত্যাচার হবে সেটা আমরা হতে দিতে পারি না। ভারতীয়দের উপর অত্যাচার বলতে তিনি কাদের বুঝিয়েছেন এই বক্তব্য তিনি পরিষ্কার করেননি। দুদেশের মধ্যে বর্তমান টানাপোড়েনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে যে উদ্বেগের আবহাওয়া বইছে, সেই আবহে সুরক্ষা নিশ্চিত করবার বিষয়ে রাজ্য কি করতে পারে সে বিষয়ে কেন্দ্রের কাছ থেকে পরামর্শ চেয়েছেন তিনি। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং দেশের সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুদেশের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলকাতা এবং সীমান্তবর্তী অঞ্চল সহ রাজ্যের একাধিক অংশে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। জননীর আমলনামা তুলে ধরলেন সার্জিস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের প্রশংসা যারা এখনও করেন তাদের জন্য এই সরকারের দুর্নীতির কিছু চিত্র তুলে ধরলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে দেওয়া পোস্টে তিনি এ চিত্র তুলে ধরেছেন।
যেসব চাটার দল এখনও তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলনামার কিছু লুটপাটের আমলনামা শিরোনামে দেওয়া পোস্টে সার্জিস শুরুতে অর্থ পাচারের চিত্র তুলে ধরেন। তিনি লেখেন, বছরে পাচার হতো $16 বিলিয়ন, যা বিদেশি বিনিয়োগে দ্বিগুণ। অথচ আইএমএফ থেকে $4 বিলিয়ন ঋণ নেওয়ার জন্য দেশটার কত স্বার্থ জলাঞ্জলি দিতে হলো। ব্যাংক খাতের দুর্নীতির বিষয়ে সার্জিস লেখেন, 10 ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া। সালমান এফ রহমান, এস আলমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা। মোটমন্দ ঋণ $7 লাখ কোটি টাকা। বিদ্যুৎ খাতের চিত্র তুলে ধরে তিনি লিখেছেন, এলএনজিতে বছরে 3000 কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্র হতো রাজনৈতিক বিবেচনায়। বড় প্রকল্পে বড় লুট শিরোনামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লেখেন, দুর্নীতির কারণে বাড়তি ব্যয় 70%, $14 থেকে $24 বিলিয়ন অপচয়, 40% অর্থ লুটপাটে আমলারা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের 73%ই সচ্ছল। সবশেষে সার্জিস প্রশ্ন তোলেন, তো জননীর এতিম সন্তানরা কত করে ভাগ পেয়েছেন? দেশের এই কঠিন সময়ে জাতির ঐক্য প্রয়োজন, শামসুজ্জামান দুদু। দেশের এই কঠিন সময়ে জাতির ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেছেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশের এই কঠিন সময়ে জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। যে কোনোভাবে আমাদের জাতির ঐক্য রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যে ঐক্যের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। এরই মধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে, কোনো গণহত্যাকারীকে বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এই দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনো দিনও মানতে চায় না। তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো দলকে মেনে নিতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো, বাঙালি জাতি কারো কাছে মাথা নত করবার জাতি নয়। বাঙালি জাতি বিশ্বের অন্যতম বীরের জাতি। যদি কেউ মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছে। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। সোমবার সকালে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শহীদ। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টের জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত 6 নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আদালত বেঞ্চ রুলসহ আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠন, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে কেন নির্দেশনা দেওয়া হবে না সে বিষয়ে রুল জানতে চাওয়া হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হাতে মারা যান 57 সেনা কর্মকর্তা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি আনসারুল্লাহ যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আরব সাগর এবং এডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, 16টি শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফলভাবে অভিযান চালিয়েছে। অভিযান সফল হয় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।